হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো এবং নিরাপদে আছো। বরাবরের মতো আমি মনীষা হাজং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। বন্ধুরা, গত পর্বের পর আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়ের নাইট্রোজেন চক্র সম্পর্কে। বন্ধুরা, তার আগে বলো তো নাইট্রোজেন কি? নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ, যার বাংলা নাম যবক্ষারজান। এর প্রতীক হচ্ছে N। জীব বা প্রাণীদেহের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিমৌল যা পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়। একেই জীব ভূ রাসায়নিক চক্র বলে। জীবদেহের প্রয়োজনীয় পুষ্টিমৌলগুলির মধ্যে অন্যতম হল নাইট্রোজেন। তোমরা তো সাইকেলের চাকা দেখেছ, ঘুরতেই থাকে। এই চাকার শেষ বা শুরু নেই। চক্র বলতে কি বোঝায় তা তো গত পর্বে কার্বন চক্রে আমরা জেনেছি। এটা একটি সাইকেলের চাকার আকারে ঘুরবে, যেখান থেকে শুরু হবে সেখানেই শেষ হবে, এভাবে ঘুরতেই থাকবে। বন্ধুরা, নাইট্রোজেন যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের প্রাকৃতিক উপায়ে ও জীবাণুর দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে পুনরায় প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় এবং বাতাসে এর মাত্রার সমতা বজায় রাখে, তাকেই নাইট্রোজেন চক্র বলে। বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক চক্র রয়েছে, তার মধ্যে নাইট্রোজেন চক্র একটি। জীবনের সঠিক কাজের জন্য মৌলিক ও গুরুত্বপূর্ণ এই জৈব রাসায়নিক চক্র। সমস্ত জীব তাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য নাইট্রোজেন চক্রের ওপর নির্ভর করে থাকে। জীবদেহের প্রয়োজনীয় নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকেই আসে। বায়ুমণ্ডলে এই নাইট্রোজেনের পরিমাণও সীমিত। বন্ধুরা, নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে ৭৮%। বায়ুমণ্ডল থেকে ব্যবহৃত নাইট্রোজেন যদি পুনরায় বায়ুমণ্ডলে ফিরে না যায়, তবে কয়েক বছরের মধ্যেই বায়ুমণ্ডলের সব নাইট্রোজেন নিঃশেষ হয়ে যাবে। তাই জীবদেহের বেঁচে থাকার জন্যই নাইট্রোজেন অত্যাবশ্যক। বন্ধুরা, নাইট্রোজেন চক্র নিম্নোক্ত ধাপগুলোর মাধ্যমে সম্পাদিত হয়, যথা নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিয়া তৈরি বা অ্যামোনিফিকেশন, নাইট্রেট তৈরি বা নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। বন্ধুরা, এখন আমরা এর ধাপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নিই নাইট্রোজেন সংবন্ধন কি তা নিয়ে। মূলত নাইট্রোজেন গ্যাস যখন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। এই প্রক্রিয়ায় দৃঢ় বন্ধন নাইট্রোজেন গ্যাসকে এমন একটা অবস্থায় আবদ্ধ করা হয় যেন জীবজগৎ সেটা গ্রহণ করতে পারে। আর এ কারণেই এই প্রক্রিয়াকে নাইট্রোজেন সংবন্ধন বলা হয়। বন্ধুরা, এই নাইট্রোজেন সংবন্ধন আবার দুই প্রকার, যথা ভৌত নাইট্রোজেন সংবন্ধন এবং জৈব নাইট্রোজেন সংবন্ধন। বন্ধুরা, বৃষ্টির সময় বজ্রপাত আমরা সবাই দেখেছি। সে সময়ে বজ্রপাতের মাধ্যমে বিদ্যুৎ ক্ষরণ হয় এবং সেই বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে অক্সিজেন দ্বারা নাইট্রোজেনের জারিত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড পুনরায় জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়। এটি বৃষ্টির পানির মাধ্যমে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে মাটিতে পড়ে। মাটির খনিজের সাথে মিশে যা কিনা নাইট্রাইট ও নাইট্রেট লবণ উৎপন্ন করে। আবার এই লবণ উদ্ভিদ খাদ্য আকারে নিজেদের শরীরে গ্রহণ করে। এই পুরো প্রক্রিয়াটি হলো ভৌত নাইট্রোজেন সংবন্ধন। বন্ধুরা, এবার জেনে নিই জৈব নাইট্রোজেন সংবন্ধন বিষয়ে। কয়েক প্রকার ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক থেকে শুরু করে অ্যাক্টিনোমাইসিটিস জৈব নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণ করে। কিভাবে? বজ্রপাত যখন হয় তখন তো বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা
নাইট্রোজেন জারিত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং মাটিতে পড়ে, সে তো আমরা খানিক আগেই জেনেছি। বন্ধুরা, মাটিতে মিশে থাকা ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, প্রকৃতিতে থাকা শিম, ধনিয়া ইত্যাদি লিগোমিনাস সমৃদ্ধ যেসব উদ্ভিদ আছে তার সাথে মিথজীবী সম্পর্কের মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংবন্ধনে অংশ নেয়। লিগোমিনাস সমৃদ্ধ উদ্ভিদের মূলে ব্যাকটেরিয়ার নডিউল সৃষ্টি করে তখন তার নতুন নাম হয় রাইবোজোম। এছাড়াও লিগোমিনাস উদ্ভিদ ছাড়া অন্যান্য উদ্ভিদের সাথেও নাইট্রোজেন সংবন্ধন করে। মাটিতে থাকা এসব অণুজীব নাইট্রেটে পরিণত হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক নাইট্রোজেন আত্তীকরণ সম্পর্কে। সবুজ উদ্ভিদ মাটি থেকে নাইট্রাইট, নাইট্রেট এবং অ্যামোনিয়া আকারে অজৈব নাইট্রোজেন গ্রহণ করে। এই নাইট্রেট প্রথমে অ্যামোনিয়াতে পরিণত হয় এবং বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ দেহে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। পরবর্তীতে এই উদ্ভিদকে যখন প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তখন তা প্রাণী দেহে প্রবেশ করে। এবার জেনে নেওয়া যাক অ্যামোনিয়া তৈরি সম্পর্কে। নাইট্রোজেন আত্তীকরণের পরে অ্যামোনিয়া তৈরি হয় বিশেষভাবে। উদ্ভিদ আর প্রাণী তাদের মৃত্যুর পর পচে গিয়ে অধিকাংশ জৈব রাসায়নিক যৌগ হিসেবে মাটির সাথে মিশে যায়। এই জৈব রাসায়নিক পদার্থগুলো অণুজীবের সহায়তায় ভেঙে একটি বিশেষ গ্যাসে পরিণত হয়, সেটাই হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া প্রস্তুত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অ্যামোনিয়া তৈরি। বন্ধুরা, এবার চলো জেনে নেওয়া যাক নাইট্রেট তৈরি সম্পর্কে। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর যখন অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়া কয়েক ধরনের ব্যাকটেরিয়ার কার্যকারিতায় প্রথমে নাইট্রাইট এবং পরবর্তীতে নাইট্রেটে পরিণত হয়। একে বলা হয় নাইট্রেট তৈরি। যেসব ব্যাকটেরিয়া এ প্রক্রিয়ায় অংশ নেয় তাদেরকে বলা হয় নাইট্রেট তৈরিকরণ ব্যাকটেরিয়া। বন্ধুরা, এই নাইট্রোজেন তৈরির সর্বশেষ ধাপ হচ্ছে ডিনাইট্রিফিকেশন। কতিপয় ব্যাকটেরিয়া বিয়োজিতকরণের মাধ্যমে পর্যায়ক্রমে নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং স্বাধীন নাইট্রোজেনে পরিণত হয় এবং পুনরায় এই গ্যাস বায়ুমণ্ডলে ফিরে যায়। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। বন্ধুরা, পুরো ব্যাখ্যা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম স্বাধীন নাইট্রোজেন চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলে বিদ্যুৎক্ষরণ প্রক্রিয়ায় মাটিতে ফিরে আসে এবং মাটির বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড এবং নাইট্রেটে পরিণত হয়। উদ্ভিদ সেটি মূলের মাধ্যমে গ্রহণ করে এবং উদ্ভিদকে প্রাণী, ফল, সবজি বা অন্য কোনো উপায়ে ভক্ষণ করে। প্রাণী বা মানব দেহে নাইট্রোজেনের স্থিতি প্রাণীর মৃত্যুর পর ব্যাকটেরিয়া বিয়োজিত প্রক্রিয়াকরণের মাধ্যমে তা পুনরায় মাটিতে মিশে যায়। এভাবেই বায়ুমণ্ডলের নাইট্রোজেন চক্র আবর্তিত হতে থাকে। বন্ধুরা, বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলা হয়। অর্থাৎ ক্ষতিকর পদার্থ পরিবেশে যোগ করলে তাকে দূষণ বা পরিবেশ দূষণ বলে। বন্ধুরা, পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণ এর মধ্যে অন্যতম। দূষণ মানব স্বাস্থ্যের ওপর প্রভূত ক্ষতিকর প্রভাব ফেলে, যেমন শিল্প উন্নয়নের মাধ্যমে অধিক কলকারখানার নির্মাণ, যার ফলে অতিরিক্ত সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড বায়ুতে মিশে যায়। পেট্রোল বা ডিজেল গাড়ির অতিরিক্ত ব্যবহার। বন্ধুরা, পরিবেশ দূষণের আরও কিছু ক্ষতিকর কারণ হচ্ছে প্লাস্টিকের উৎপাদন বৃদ্ধি ও নির্বিচার ব্যবহার। প্লাস্টিক মাটিতে মেশে না, ফলে হাজার বছর ধরে প্রকৃতির ক্ষতি করে থাকে। জনসংখ্যা বৃদ্ধির কারণে অধিক খাদ্য উৎপাদন, অধিক রাসায়নিক সার মাটিতে ব্যবহার করে মাটির দূষণ সাধন। প্রাকৃতিক সম্পদ আহরণের প্রয়োজন, যা সম্পদের অপচয় বাড়ায়। বন উজাড় করা বা গাছ নির্বিচারে কেটে ফেলা। পৃথিবীর বন এবং জঙ্গলে এই জাতীয় বেশ কয়েকটি প্রাকৃতিক স্থান বিলুপ্তকরণ ইতোমধ্যে প্রকৃতির জন্য হুমকি স্বরূপ।
পলিথিন, যা কিনা মাটি ও বায়ু দূষণের মাধ্যমে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে। বৈষম্য, যুদ্ধ, শোষণ, যা নিউক্লিয়ার বিস্ফোরণ সহ অস্ত্র তৈরির মাধ্যমে পরিবেশকে ভারসাম্যহীন করে ফেলে। রেফ্রিজারেটরে ব্যবহৃত ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরকে নষ্ট করে দেয়। দ্রুতগামী বিমানের উড়নের ফলে শব্দ তরঙ্গের মাধ্যমে শব্দ দূষণ। বন্ধুরা, পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটি বিরাট সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। সব রকম দূষণ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র উদ্ভিদ। একটি দেশের 25 ভাগ বনভূমি থাকা উচিত, কিন্তু আমাদের আছে মাত্র 17 ভাগ। বন্ধুরা, পরিবেশের দূষণ রোধে কিছু ব্যবস্থা আমরা খুব সহজেই গ্রহণ করতে পারি। সবুজ উদ্ভিদ বা গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে। এই প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন প্রাণীজগতের বাঁচার জন্য অপরিহার্য। তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে, তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে। শিক্ষার হার বাড়ানোর মাধ্যমে নাগরিকদের সচেতন করে তুলতে হবে। কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ, যথা কলকারখানার বা নর্দমার তরল যাতে নদীর জলে না মেশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশ দূষণকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের ওপর জোর দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ করা সম্ভব। যানবাহনে পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করলে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। বন্ধুরা, পরিবেশ দূষণ রোধে আরও কিছু গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সরকারি বিভিন্ন পরিকল্পনা ও নতুন নতুন বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সঠিক মাত্রার জীবাশ্ম জ্বালানির ব্যবহার, এক্ষেত্রে বিকল্প জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তির ব্যবহার করা যেতে পারে। এ ধরনের ব্যবস্থাগুলো অবলম্বন করা হলে সম্পূর্ণভাবে না হলেও মোটামুটিভাবে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। বন্ধুরা, পরিবেশটা তো আমাদেরই, তাই পরিবেশের সুরক্ষায় আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা অন্তত একটি গাছ লাগিয়ে হলেও পরিবেশের যত্ন নেব এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে পরিবেশের কল্যাণে এগিয়ে আসব, সাথে সাথে অন্যকেও উৎসাহিত করব। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নোটস সম্পর্কে জেনে নেওয়া যাক। জীব বা প্রাণী দেহের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি মৌল যা পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়, একেই জীব ভূ রাসায়নিক চক্র বলে। নাইট্রোজেন যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলে প্রাকৃতিক উপায়ে ও জীবাণুর দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে পুনরায় প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় এবং বাতাসে এর মাত্রার সমতা বজায় রাখে, তাকে নাইট্রোজেন চক্র বলে। নাইট্রোজেন চক্র নিম্নোক্ত ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হয়, যথা নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিয়া তৈরি বা অ্যামোনোফিকেশন, নাইট্রেট তৈরি বা নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন। নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে মূলত নাইট্রোজেন গ্যাস যখন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। এই প্রক্রিয়ায় দৃঢ় বন্ধন নাইট্রোজেন গ্যাসকে এমন একটা অবস্থায় আবদ্ধ করা হয় যেন জীবজগৎ সেটা গ্রহণ করতে পারে, আর এ কারণেই এই প্রক্রিয়াকে নাইট্রোজেন সংবন্ধন বলা হয়। এই নাইট্রোজেন সংবন্ধন আবার দুই প্রকার, যথা
ভৌত নাইট্রোজেন সংবন্ধন এবং জৈব নাইট্রোজেন সংবন্ধন।